সময় আপনি? কাব্যর এমন গম্ভীর আওয়াজে এতক্ষণে উত্তেজিত ভাবমূর্তি বহনকারী ছবি বেশ মিয়ে এলো। এবার বরাবরের মতোই তার ধীর গলার স্বর তুলে বলে উঠল, আসলে একটা কথা বলতে এসেছি। বলুন। কিছু মনে করবেন না তো? বলেই দেখুন। কাব্যর অনুমতি পেয়ে পুনরায় চকচক করে উঠল ছবির মুখমণ্ডল। দুপা ফেলে আরেকটু এগিয়ে গেল সে জানালার দিকটায়, যেখানে চোখে মুখে জিজ্ঞাসা ফুটি দাঁড়িয়ে আছে কাব্য। এবার ছবি উঠছে বেশ প্রজ্বলিত হয়ে বলে উঠল, আজ পূর্ণিমা, আকাশে এত বড় একটা চাঁদ উঠেছে। চাঁদ আবার এত বড় হয়? পুরো কথা শুনুন না। বলুন। আমি ভাবছি ছাদে যাব। তো যান। আমি একা কিভাবে যাব? আমার ভয় লাগে। কিসের ভয়? ভূতের ভয়। ভূত? ভূত বলতে কিচ্ছু নেই। জিন তো আছে, সেটার ভয় না। মা বলতো রাতের বেলায় ছাদে তেনারা ঘুরে বেড়ায়, এই সময় একা একা ছাদে যেতে নেই। তো না যান, ভয় লাগলে কি করবেন আর? কিন্তু কিন্তু আমার যে চাঁদ দেখতে ইচ্ছে করছে। জানোয়ার দিয়ে উকি মেরে দেখুন। আপনি এরকম কেন? আপনি কি বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি? পারছি, কিন্তু আপনি সরাসরি আমাকে আপনার সাথে যেতে বলছেন না, আর তাই আমিও ইচ্ছে করে বুঝতে চাইছি না। আপনি তো ভারী শয়তান লোক। সেটা আজ বুঝলেন বুঝি। চাঁদের কান নিচে দাঁড়িয়ে আছে কাব্য, তার পাশে ছবি, আর সেটাও কাব্যর একেবারে পাশ ঘেঁষে। এর কারণ অবশ্য জানা আছে কাব্যর। সবটাই ভূতের ভয় থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা। এক নাগারে মনোযোগ দিয়ে আকাশের চাঁদ দেখছে ছবি, যেন এই মুহূর্তে চাঁদ দেখার গুরু দায়িত্ব পড়েছে তার কাঁধে। কাব্যর বাড়িটি বেশ জায়গা নিয়ে বিস্তৃত, যা দরুন ধরা ছোঁয়ার মধ্যে আর কোনো বাড়িঘর নেই। নিস্তব্ধ রাতে এমন জনমানবহীন পরিবেশে শুধুমাত্র দূর থেকে ভেসে আসা দু একটা শব্দ ব্যতীত আর কোনো কিছুই শ্রুতিগোচর হচ্ছে না দুজনের। এমন অবস্থায় নিঃশ্বাসের শব্দগুলিও যেন দ্বিগুণ ভারী মনে হচ্ছে। এমন গভীর নীরবতা কাটল কাব্যর উদ্দেশ্যে ছবির প্রশ্নবোধক জিজ্ঞাসায়। আচ্ছা বলুন তো, চাঁদের মধ্যে ওই কালো ছাপটা কিসের? জানি না তো কিসের। আমিও জানি না, তবে শুনেছি ওটা চাঁদের কলঙ্কের দাগ। চাঁদ সব থেকে সুন্দর বস্তু কিনা, ওই কালো দাগগুলো তার দুর্বলতা। অর্থাৎ প্রত্যেকটা সৌন্দর্যের মাঝেই কিছু খাদ থাকে, তার প্রমাণ বহন করে চাঁদের ওই কালো দাগগুলো। ছাদের কলঙ্ক? লাইক সিরিয়াসলি? এতে হাসির কি হলো? যেটা শুনে এসেছি সেটাই তো বললাম। ছবির মুখ ফোলানো দেখে হাসি থামিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল কাব্য, কিন্তু দীর্ঘক্ষণ এই স্বাভাবিকতা টিকল না তার, যার দরুন পুনরায় হেসে উঠল সে। ফলশ্রুতিতে ছবির মুখের অভিব্যক্তি চরমাকার ধারণ করেছে। হেসেই যাচ্ছেন, কৌতুক শুনিয়েছি মনে হয়। আসলে এগুলো লোকদের প্রচলিত কথা, তবে এর একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আমি আপনাকে দিতে পারি। আকাশের ওই উজ্জ্বল চাঁদের কারণ হলো সূর্য। মূলত চাঁদের যে জায়গাটি আমরা বেশি উজ্জ্বল দেখি, সেটা সূর্যের আলোকে একটু নয় বরং কয়েক গুণ বেশি রিফ্লেক্ট করে থাকে। আর অন্য পাশে জায়গাটা যেখানে আছে লুনার মারিয়া, সেখানে আয়রনের মাত্রা পরিমাণে অনেক বেশি, যার দরুন এখানে সূর্যের আলো অনেক কম রিফ্লেক্ট হয়। এই জন্যই চাঁদের যে পাশটি আমাদের পৃথিবী থেকে দেখা যায়, ওখান থেকে যে অংশটুকু লুনার মারিয়া হয়ে রয়েছে, শুধু সেই অংশটুকুই আমরা কালো দেখি। অর্থাৎ পুরোটাই ঘটে জাস্ট এই লুনার মারিয়ার দরুন। লুনার শব্দের অর্থ হচ্ছে চাঁদ, আর মারিয়া মানে হচ্ছে সমুদ্র, অর্থাৎ পুরোটা মিলে দাঁড়ায় চাঁদ সমুদ্র। 17শো শতাব্দীতে অ্যাস্ট্রোনট ভেবেছিলেন চাঁদের কালো দাগগুলি চাঁদের মাঝে সমুদ্র, আর তাই তারা এর নাম এরকমটা দিয়েছিলেন, যদিও সেসব এখন ভুল প্রমাণিত হয়েছে। আপনি কত কিছু জানেন। টপার ছিলাম ম্যাডাম, জানতে তো হবে। পড়াশোনায় ভালো ছিলেন, তাহলে অন্য প্রফেশনেও তো যেতে পারতেন। হিরো হতে হলো কেন? বাবার ইচ্ছে ছিল তাই। মিডিয়ার মানুষ ছিলেন কিনা। ও, অনেক রাত হয়েছে, বৃষ্টি হতে পারে, চলুন যাওয়া যাক। আর একটু থাকি না। কাল সকাল 10টায় শুট আছে, আমাকে তাড়াতাড়ি উঠতে হবে। আমি আর থাকবো না। থাকতে হবেও না, চলে যান। বেশ, আপনি থাকুন না হয়। তারপর তেনারা এসে ঘাড় মটকাক আপনার। না 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 না, আমি কি বলেছি আমি যাব না? শট শেষ করে বিরতি দিতে সেট থেকে নেমে এসে চেয়ার টেনে বসে পড়ল কাব্যছবি দুজনেই। কিছু সময় পর সেখানে হাজির হলো ইরফান। যথারীতি সে ছবির পাশে জায়গাটা দখল করে নিল। হে ছবি, কি খবর তোমার? ভালো, আপনার? ভালো নয়। কেন? শুটিং ছাড়া তোমার সাথে তো দেখাই হচ্ছে না আমার। ভালো কি করে থাকবো আমি? ইরফানের এমন রসলো কথায় কাব্যছবি দুজনের মাঝে একঝাঁক বিরক্তি এসে ভর করলো। কোনো রকম দীপ্তি প্রকাশ করলো না তারা। নিজেকে বাঁচাতে কাব্য উঠে চলে গেল ছবিকে না চাইতো
বসে থাকতে হচ্ছে। তার চাইতেও বড় কষ্টের কারণ হিসেবে মুখে ঝুলিয়ে রাখতে হচ্ছে জোরপূর্বক হাসি। কাব্য উঠে যাওয়াতে বেশ সুবিধে অনুভূত হলো ইরফানের। একমাত্র তার মেয়ে পটানোর ক্ষেত্রে এই কাব্যই সাক্ষী, যার দরুন ইদানিং কেন জানি না একটু একটু নার্ভাস লাগে তার নিজের কাছে। সুযোগ পেয়ে এবার ছবির এক হাত নিজের হাতে নিয়ে নিল ইরফান। এহেন কার্যে ভয়ে ভীত হয়ে ধুক করে উঠল ছবির ভেতরটাই। তোমার হাতগুলো বেশ সুন্দর আর সফট। প্রতি উত্তরে বরাবরের মতোই মৃদু হাসল ছবি। বেশ শব্দপণে ইরফানের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল সে। চোখ ঘুরিয়ে এইদিক ওদিক তাকিয়ে কাব্যকে খুঁজে যাচ্ছে ছবি। তাৎক্ষণিক ইরফানের নজর এলো ব্যাপারটা। কাউকে খুঁজছো? না তো। আচ্ছা, তোমার কন্টাক্ট নাম্বারটা দাও তো। আমি ফোন ব্যবহার করি না, কেন? আমার ভালো লাগে না। এই জেনারেশনে এসে ফোন ব্যবহার করে না, এরকমটা আমি প্রথমবার দেখলাম। আমিও। তাহলে বাসার ঠিকানাটা দাও। বাসার ঠিকানা জেনে কি করবেন? তুমি আমার সিনেমার হিরোইন, এসব জেনে রাখা তো আমার দায়িত্ব। তাছাড়া আমরা এখন অনেকটাই ক্লোজ, তাই না? মহা বিপদে পড়েছে এবার ছবি। মিথ্যে বলে ফোন নম্বরের ব্যাপারটা কাটানো গেল, বাসার ঠিকানা কিভাবে দেবে সে তো কাব্যর বাড়িতে থাকে। আর যাই হোক, এটা তো কাউকে জানানো যাবে না। তবে কি করবে এখন? পুনরায় কাব্যকে নিঃশব্দে খুঁজে যাচ্ছে সে। ব্যাপারটা অবশ্য ইরফানের নজর এড়াতে পারছে না। অবশেষে একটা বুদ্ধি মাথায় এলো ছবির। প্রসঙ্গ পাল্টানোর ভালো উপায় এটাই। আচ্ছা, আপনার বন্ধু কাব্য রেয়ান কোথায়? কেন? ওনাকে দরকার আমার। কি দরকার? ইরফানের কথাই ভুরু কুঁচকে ওর দিকে তাকালো ছবি। বিষয়টা বোধগম্য হতেই পরিস্থিতি সামলাতে ইরফান বলে উঠল। না মানে আমি বলতে চাচ্ছি যে ওকে তোমার কি দরকার পড়তে পারে? ও তো নেই এখানে। আচ্ছা, আপনি অপেক্ষা করুন, আমি আসছি। কোথায় যাচ্ছ? আসছি। ছবি উঠে দাঁড়াতেই ওর এক হাত টেনে ধরল ইরফান। এবার রীতিমতো চরম রকমের মেজাজ খারাপ হতে শুরু করলো ছবির। কিঞ্চিত যারা মেয়ের ইরফানের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল সে। প্রত্যেকটা ব্যাপারেই আমাকে ছুতে হবে আপনার? না আসলে উঠে চলে যাচ্ছিলে, অ্যাড্রেসটাও দিচ্ছ না। ক্ষিপ্ত মেজাজ নিয়ে ইরফানকে উদ্দেশ্য করে কিছু বলতে যাওয়ার আগে সেদিনকার কাব্যর বলা কথাগুলো মনে এলো ছবির। মুহূর্তে রাগ সংবরণ করে সামলে নিল নিজেকে। আমি বলতে চাইছিলাম যে বাসার ঠিকানা দেওয়ার সময় তো আর পালিয়ে যাচ্ছেন না, তাই না? আর একটু কাছাকাছি হই আমরা, তারপর যা চাইবেন সেটাই পাবেন। দুটোট বিস্তৃত করে এক অমায়িক হাসি ইরফানকে উপহার দিয়ে প্রস্থান নিল ছবি। আর সেদিকে খানিকক্ষণ স্থিরভাবে তাকিয়ে রইল ইরফান। মাথা খারাপ করার মতো হাসি। এই মেয়েকে বসে আনতে আর কতদিন লাগবে কে জানে। আপনি আসলেই ভীষণ খারাপ, ভয়ঙ্কর খারাপ। আমি আবার কি করলাম? এভাবে আমাকে একা রেখে চলে এলেন। একা কোথায়? আমি তো আপনার সাথেই ছিলাম। ভারী মিথ্যাবাদী তো আপনি। আমার সামনে দিয়েই উঠে এলেন আর বলছেন আমার সাথেই ছিলেন। সশরীরে হয়তো ছিলাম না, কিন্তু আমার চোখগুলো আপনার সাথেই ছিল। মানে? ওয়েট। পাশ থেকে ফোন উঠে ছবির সামনে ঘুরিয়ে ধরল কাব্য। এটা তো ক্যামেরার ফুটেজ মনে হচ্ছে, কিন্তু আমাকে কেন দেখাচ্ছে? আপনার হাতের ঘড়িটাই তার কারণ। বুঝতে পারলেন না তো? জবাবে দুদিকে মাথা নাড়ল ছবি, যার অর্থ সে বোঝেনি। আপনার ঘড়ির সাথে ক্যামেরা লাগানো রয়েছে, সেই সাথে আমার ফোনের কানেকশন। এই ঘড়ি পড়ার পর আপনি যাই করবেন আমি দেখতে পারবো। যেখানে যাবেন আমি বুঝতে পারবো। ঠিক যেভাবে তখন ইরফানকে আপনার হাত ধরতে দেখেছিলাম, সেইভাবে। সিনেমার কাজ মাঝামাঝি থেকে শেষ পর্যায়ে এখন। ইতিমধ্যে 1.5 মাস পার হয়েছে দেখতে দেখতে। আগে থেকে কর্মদক্ষতায় বেশ উন্নতি ঘটেছে ছবির। এখন 2-1 বার বুঝিয়ে দিলে সুসম্পন্ন হয় তার কাজগুলি। ইদানিংকাল কাব্য আর ছবির মধ্যকার সম্পর্কের পরিণতিও বেশ স্বাভাবিক এবং সাবলীল হয়ে এসেছে। শুধুমাত্র সৌজন্য রক্ষাতে তাদের মধ্যে আলাপ সালাপ হয় এমনটা নয়। আজকাল প্রায়শই বারান্দায় দাঁড়িয়ে হাতে কফির মগসহ কাব্যের সহিত খোশ গল্পে মেতে ওঠে ছবি। কখনো বা ছবির আবদারে মাঝরাতে সাদেকি জ্যোৎস্নাবিলাস করে আসে কাব্য। ছবি এখনও মিস্টার রিয়ানে আটকে থাকলেও মিস ছবি থেকে কাব্যর সম্বোধন এখন শুধুই ছবিতে এসে গড়িয়েছে। যদিও আপনি শব্দটা পূর্বের মতোই বহাল রয়ে গিয়েছে দুজনের মধ্যে। বোনের খোঁজ এখনো অবধি পাওয়া হয়নি ছবির, যার দরুন ইরফানের সাথে মাখোমাখো বন্ধুত্ব গড়ে তোলা। সুযোগ মোতাবেক ইরফানও তখন সারাক্ষণ যোগের মতো লেগে থাকে ছবির সাথে সাথে। অনিচ্ছা থাকলেও নিরুপায় হয়ে তাতে সায় দিয়ে যেতে হয় ছবির। ফলাফল হিসেবে ইরফান আরও সান্নিধ্য চাইছে তার। ঘোলাটে আইরিশগুলোর
লোলুপ দৃষ্টি যার প্রত্যক্ষ প্রমাণ বহন করে। এসব যেমন তেমন হলো আজ একটু নয়, বরং অনেকটাই বেশি সংকটে পড়েছে ছবি। ইরফানের দিক থেকে তার নিকট লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব এসেছে। মুখের ওপর ইরফানকে নাকচ করে দিলে এতদিনের সব কষ্ট ব্যর্থতায় পরিণত হবে তার। অন্যদিকে ইরফানের চারিত্রিক ত্রুটির কথা ভেবে হ্যাঁ বলতেও ভয় পাচ্ছে সে। উদাস ভাবভঙ্গি মুখে ফুটিয়ে ড্রয়িং রুমের সোফায় একভাবে বসে আছে ছবি। পাশের ডাইনিং রুমের দিকটায় কলকল ধ্বনি তুলে জগ থেকে পানি ঢেলে গ্লাস ভর্তি করছে কাব্য। হঠাৎ করে ছবির চোখ পড়ল তার। এই সময় এখানটায় এভাবে ছবিকে বসে থাকতে দেখে কিছুটা অবাক হওয়ার পাশাপাশি তার উদাসীনতাও নজর এড়াল না কাব্যর। অতঃপর ভ্রু কুটি করে হাতে গ্লাস উঠিয়ে নিয়ে চুমুক দিতে দিতেই এগিয়ে গেল ছবির দিকে। এনিথিং রং ছবি? অনেক কিছু হয়ে গিয়েছে মিস্টার রিয়ান। আপনার বন্ধু ইরফান আমাকে লং ড্রাইভে যাওয়ার প্রপোজাল দিয়েছে। বাহ, এটা তো বেশ ভালো খবর। এতে এত চিন্তা করার কি আছে? কি বলছেন কি? এটা আপনার কাছে কোন দিক দিয়ে ভালো মনে হলো? সব দিক থেকেই। কিন্তু আমার তো কোনোভাবে এমনটা মনে হচ্ছে না। তাহলে আপনার কি করে মনে হতে পারে? আপনি যে বোকা তাই। ও তাই নাকি? তো আপনি তো বেশ বিচক্ষণ ব্যক্তি, আপনি না হয় বুঝিয়ে দিন আমাকে। ইরফান আর আপনি আজ লং ড্রাইভে যাচ্ছেন, এটাই তো সুযোগ ইরফানের থেকে আরবির ব্যাপারে জেনে নেয়ার। আপনিই তো বলেছিলেন জিজ্ঞেস করলেই বলবেন বলবেন না কোনো কিছু, তাহলে এখন আবার আপনিই বলছেন এসব। উফ, মহা ঝামেলা তো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ছবি। তখনকার ব্যাপার আর এখনকার ব্যাপার এক নয়। এই কদিনে ইরফানের আপনার প্রতি যা ঝোঁক বেড়েছে তাতে আমার তো মনে হয় না ও আরবির প্রতি এখনো আগের মতোই ইন্টারেস্টেড আছে। সুতরাং আপনি চাইলেই কৌশলে জেনে নিতে পারেন ওর থেকে। আমার কিন্তু সেরকম মনে হচ্ছে না মিস্টার রিয়ান। যেখানে ইরফানের মতো চরিত্রহীন লোকের সামনে কয়েক মুহূর্তে দাঁড়িয়ে থাকতেই ভয় হয়, সেখানে তার সাথে অত রাতে বার হওয়ার কোনো পজিটিভ দিকই চোখে পড়ছে না আমার। তাছাড়া আমি যে ওনার সাথে বার হব এটা ওনার জানা মতে কেউ জানে না। সেক্ষেত্রে কিছু উল্টোপাল্টা উনি তো আমার সাথে করে বসতেই পারেন, তাই নয় কি? হ্যাঁ, সে তো বটেই। ইরফানের ক্ষেত্রে সবই সম্ভব, কিন্তু আপনি যে আমার বলার কথাটা ভুলে যাচ্ছেন ছবি। আমি না চাইলে কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না, এটা আমি বলেছিলাম একদিন। এক্ষেত্রে আপনার সেফটির দায়ভার সম্পূর্ণই আমার। কি করবেন আপনি মিস্টার রিয়ান? ক্যামেরায় চোখ লাগিয়ে বসে থাকবেন, তারপর নন্দলালের দেশ স্বাধীন করার মতো ঘরে বসে উদ্ধার করবেন আমাকে? হ্যাঁ, সম্মানহানি হলে তো হবে আমার, আপনার কিছু আসবে যাবে তাতে? হাউ রাবিশ! আমার উপর এতটুকু ভরসা নেই নাকি আপনার? না, নেই। ওকে, তাহলে আর কি, মন না চাইলে যাবেন না। পুরোটাই আপনার মর্জি। আমার কেন জানি মনে হয়েছিল আজকের পরই আমরা হয়তো আরবির খোঁজ পেতে পারতাম। সেই থেকেই ছোট্ট একটা সাজেশন দিয়েছিলাম আপনাকে। তো আপনি যেখানে নিজের সিদ্ধান্ত নিয়ে অটল রয়েছেন সেখানে আমার কোনো কিছুই বলার নেই। আমি যাই বলে থাকি সেখানে স্বার্থ সবসময় আপনার ক্ষেত্রেই বেশি ছিল। তাও যদি মানতে না চান তো আপনার মনে যা আসছে সেটাই করুন। বোনের জন্য এতটুকু ঝুঁকি নিতে পারবেন আশা করেছিলাম আমি। আপনি শিওর যে আজকে ইরফানকে জিজ্ঞেস করলে উনি সত্যিটা বলে দেবেন আমায়? সেসব জেনে আপনি কি করবেন? প্লিজ বলুন, আমি রাজি আছি ওনার সাথে যেতে। ভেবে বলছেন? তাহলে যাওয়ার পরেই মিলিয়ে নেবেন। বাই দ্য ওয়ে, ইরফান আপনাকে পিক আপ করে নেওয়ার কথা বলেনি? বলেছে। অ্যাড্রেস চাইনি? চেয়েছিল। দিয়েছেন? হুম। তবে? বাইপাসের কাছে অপেক্ষা করতে বলেছি। বাহ, ইন্টেলিজেন্ট। এত ভাববেন না, ভরসা রাখুন আমার উপর। দুনিয়া উল্টে গেলেও আপনি সেফ থাকবেন, আমি কথা দিচ্ছি। ইউ নো হোয়াট, কাব্য রিয়ানের কথায় কখনো নড়চড় হয় না। এত আশ্বাসের পরও তবুও মন থেকে একেবারে ভয় দূরীভূত হলো না ছবির। সামনে তার জন্য কি অপেক্ষা করছে কে জানে। রাস্তার দু একটা গাড়ি ব্যতীত আর কিছুই নজরে আসছে না ছবির। প্রতিদিনকার তুলনায় আজকে একটু বেশি শুনশান মনে হচ্ছে রাস্তাগুলো। এক হাত দিয়ে গাড়ি ড্রাইভ করছে ইরফান, অন্য হাত ছবির এক হাত ধরে রেখেছে তার পাশেই একরাশ ভয় মনের মধ্যে নিয়ে বসে আছে ছবি। গাড়িতে ওঠা থেকে শুরু করে এক মুহূর্তের জন্য উপরওয়ালাকে স্মরণ করা থেকে নিজেকে বিরত রাখেনি সে। উসখুসানির মাত্রাটাও আস্তে আস্তে তীব্র আকার ধারণ করছে তার। ইরফান তখন থেকে হেসে হেসে বিভিন্ন ব্যাপার নিয়ে ছবির সাথে কথা বলে যাচ্ছে, কিন্তু আদৌ সেগুলো ছবির কান অবধি পৌঁছাচ্ছে কিনা কে জানে। জেনে শুনে নেকড়ের গুহায় ঢুকে পড়েছে ছবি। প্রাণ নিয়ে ফিরতে পারবে কিনা একমাত্র উপরওয়ালাই জানেন। কাপড় আশ্বাসে চলে তো এলো, বাকি পুরোটাই ভাগ্যের উপর ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার। গাড়ির ব্রেক কষার শব্দে ধ্যান ভাঙল ছবির। সামনের দিকে তাকে সাদা বর্ণের একটি বাংলো দৃষ্টিগোচর হলো তার।
ততক্ষণে ইরফান গাড়ি থেকে নেমে পড়েছে। ছবির চিন্তাভাবনার ফাঁকে এগিয়ে এসে ওর পাশে দরজাটা টেনে খুলে নিল ইরফান। তাৎক্ষণিক ইরফানের ইশারায় মৃদু পায়ে গাড়ি থেকে নেমে এলো ছবি। আমরা এখানে কেন এসেছি? কার বাড়ি এটা? এটা আমার এক আঙ্কেল আন্টির বাড়ি। আমার কিছু ডকুমেন্টস আছে এখানে, ওগুলো নিয়েই চলে যাব। আপনি বরং নিয়ে আসুন, আমি এখানেই থাকি। আরে না না, আমার আন্টি মহরত দেখেই তোমাকে পছন্দ করেছিলেন। ওনার ইচ্ছে ছিল সামনে থেকে একবার দেখবেন তোমাকে। এজন্যই না একসাথে দু কাজ সারতে এসেছি। আমার ডকুমেন্টস নেওয়া হবে, সাথে আন্টির তোমাকে দেখাও হবে। চলো চলো ভেতরে যাই। এক প্রকার টেনে টুনে ছবিকে নিজের সাথে নিয়ে বাংলোর ভেতরে ঢুকে পড়ল ইরফান। বিশাল সদর দরজা খুলে বাড়ির ভেতর পা রাখল ইরফান। পিছু ফিরে ছবিকে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুটি করে ফেলল সে। কি হলো, এসো। কোনো রকম সাহস সঞ্চয় করে ভেতরের দিকে পা বাড়ালো ছবি। ইরফান এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ইরফান, বাড়িতে তো কেউ নেই মনে হচ্ছে। আরে থাকবে না কেন, সবাই ওপরের ঘরে। তুমি এসো আমার সাথে। সিঁড়ি পেয়ে উপরের দিকে ইরফানের পিছু নিয়ে উঠতে শুরু করলো ছবি। নিস্তব্ধতায় চেয়ে আছে পুরো বাড়িটি, যার দরুন ইরফানের জুতোর গটগট আওয়াজটাও বিকট শব্দে ক্রমাগত বাড়ি খাচ্ছে ছবির কানের মধ্যে। এদিক ওদিকে তাকে কাউকে নজরে আসছে না ছবির। এগোতে এগোতে একটি বেডরুমের কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়ল ইরফান। ভেতরে এসো ছবি। আরও একবার কাব্য দেওয়া নির্ভরতার কথা মনে গেঁথে নিয়ে ইরফানের কথা অনুযায়ী ভেতরে প্রবেশ করল ছবি। কক্ষের অভ্যন্তরে ফাঁকা দেখে বেশ অনেকটাই অবাক হলো সে। ইরফানের ডাকার লক্ষণ দেখে সে তো ভেবেছিল ভেতরে কেউ না কেউ আছে হয়তো, কিন্তু এখানে তো কেউই নেই। কিছু একটা শব্দে ভাবনার ছেদ ঘটল ছবির। শব্দের উৎস খুঁজতে পিছু ফিরে তাকালো সে। ততক্ষণে দরজার সিটকিনি তুলে দিয়েছে ইরফান। মুহূর্তে যেন ভয়ে ভীত হয়ে জমে যেতে শুরু করলো ছবির সমস্ত শরীর। দরজা কেন বন্ধ করলেন আপনি? বন্ধ চোখের পাতা খুলতেই নিজেকে হাত পা বাঁধা অবস্থায় আবিষ্কার করলো ইরফান। মূলত কোনো কাঠের চেয়ারের সাথে বুক অবধি মোটা দড়ি দিয়ে আষ্টে পিষ্টে বেঁধে রাখা হয়েছে তাকে, যার দরুন ইচ্ছে করলে শরীর নাড়ানোর এতটুকু সুযোগ নেই তার হাতে। জায়গাটা ঘুটঘুটে অন্ধকার থেকে একটু উজ্জ্বল। জানালার সূক্ষ্ম ফাঁক দিয়ে হুমড়ে আসা কিঞ্চিত আলোতে ঘরের কাঠামো কোনো মতে ঠাউরে পাওয়া যায়। ঠিক কী ঘটে গিয়েছে নিজের সাথে এখনও অজ্ঞাত ইরফানের। তার মতো লোককে এভাবে কে বেঁধে রাখতে পারে? নিজের কৌতূহল মেটাতে কোনো মতে ঘাড় ঘুরিয়ে বাম দিকে তাকালো ইরফান। একই বর্ণের ফর্মাল পোশাকে আবৃত অচেনা কয়েকজন লোককে দেখে এক মুহূর্তের জন্য অনুভূত হলো হয়তো সে অপহৃত হয়েছে। পরক্ষণে ডান দিকে ঘুরতেই পূর্বের ভাবনা পাল্টে বিস্ময়দানা বাঁধল তাৎক্ষণিক। অতি চেনা পরিচিত মুখ হিসেবে গম্ভীর দৃষ্টিতে সেখানে দাঁড়িয়ে আছে রাজীব। মুখে কোনো কথা নেই তার, যেন এই মুহূর্তে অভ্যন্তরীণ কুলুপ এঁটে আছে সেখানে। হুট করে নিজের সম্মুখে কারোর উপস্থিতি বোধ হলো ইরফানের। রাজীবের থেকে দৃষ্টি সরিয়ে ঘাড়সহ চোখ ঘুরিয়ে ভেসে আসা শব্দের উৎসের দিকে ফিরতেই আরেক দফা চমকে সে ভিড় করল ইরফানের মুখমণ্ডলে। কঠিন ভাবমূর্তি বহনকারী কাব্য মাত্রই এসে টুল টেনে পায়ের ওপর পা তুলে বসেছে ইরফানের সামনে, আর তার পেছনে মলিন মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে আছে ছবি। দুজনকে দেখা মাত্রই খানিকক্ষণ আগে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার বৃত্তান্ত মস্তিষ্কে নাড়া দিতে শুরু করলো। একে একে ঘন্টা দুয়েক আগে ক্রমাগত ধীর পা চালি ছবির দিকে এগোচ্ছে ইরফান। চোখে মুখে তার স্পষ্ট ফুটে আছে কামনার তীব্র ছাপ। এসির ঠান্ডা বাতাসের মধ্যে কপালে ভাজে ভাজে ঘামের সূক্ষ্ম দানাগুলো উজ্জ্বল হয়ে আছে ছবির। ইরফানকে নিজের দিকে এগোতে দেখে ভয়ে জর্জরিত হয়ে পেছাতে শুরু করলো সে। আপনি দরজা কেন বন্ধ করেছেন ইরফান? আর এভাবে এগিয়ে আসছেনই বা কেন? আই থিঙ্ক তুমি এতটাও বাচ্চা নও ছবি। দরজা বন্ধ করার কারণ এখন তোমাকে হাতে খড়ি দিয়ে শেখাতে হবে। বেশ, আমিও তাতেও রাজি। তৈরি তো? না ইরফান, এগোবেন না, দাঁড়িয়ে যান। আমি দাঁড়িয়ে যেতে বলছি তো। আমি কিন্তু চিৎকার করব। করো। আরে আমিও তখন থেকে এটাই ভাবছি, তুমি চিৎকার কেন করছো না? করো করো, গলা ফাটিয়ে চিৎকার করো, তবেই না মজা জমবে আমার। ইরফান, আমি কিন্তু প্রেস মিডিয়াকে সবটা জানিয়ে দিব। দাঁড়িয়ে যান বলছি।
পারবে না, পারবে না। এ কাজ অন্তত তোমার দ্বারা হবে না ছবি। আর যাই হোক, তোমার মতো ঘর কোনো মেয়ে ঘরের ওই কোনায় গুটিয়ে থাকতেই পছন্দ করে। নিজের সম্মানহানির কথা জনে জনে জানানো, না, এসবের ক্ষমতা তোমার নেই। ইরফান রহমান কি আর জেনে বুঝে এরকম রিস্ক নেয়? চলো, আমার টাইম ওয়েস্ট করো না, আমি দাঁড়িয়ে যাচ্ছি, তুমি নিজেই না হয় এগিয়ে এসো আমার দিকে। ইরফানের হাত থেকে আজ বাঁচার রাস্তা বড়ই সংকীর্ণ। ছবির ব্যাপারটা বুঝতে খুব একটা সময় লাগলো না তার। পুরো চক্কসেই ইরফান আটকিয়েছে তাকে। আর কাব্য, সে তো বলেছিল ছবির নিরাপত্তার ভার তার, তাহলে এখন সে যে নিরাপদ নয়। এমন ভরসা কেন দিয়েছিলেন মিস্টার রেয়ান, যা আপনি রাখতেই পারবেন না? আপনার কথায় চলে আসা আমার কত বড় ভুল ছিল। উপরওয়ালা আমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে আপনি পারলেন না আমাকে বাঁচাতে। আচ্ছা, পারলেও কি বাঁচাতো লোকটা? ইরফান তো ওনারই বন্ধু ছিলেন। আচ্ছা, কোথাও এমন নয় তো যে উনিও ইরফানের সাথে যুক্ত? আর তাই সকালে মিথ্যা বলে আমাকে এখানে পাঠিয়েছেন শুধুমাত্র ইরফানের কুমতলবকে চরিতার্থ করতে। অনেকক্ষণ ছবির কোনো সাড়া না পেয়ে কপাল কোঁচকাল ইরফান। কি ভাবছো, বাঁচার রাস্তা? উহুম। আজ যে আর আমার হাত থেকে রেহাই নেই তোমার। এই ইরফানের দৃষ্টি একবার চারিদিকে পড়ে, তার নিঃশেষ সে নিজেই করে। আর আজ তোমার টার্ন। শেষ চেষ্টা হিসাবে এতক্ষণে কাঠ চেয়ারাই এবার বিনয়ী ভাব ফুটে এলো ছবির। অনুরোধ সূচক স্বরে বলে উঠল, দেখুন, আমার মতো এত সাধারণ একটা মেয়ের সম্মানহানি করে কি লাভ হবে আপনার? প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ। ছবির কথা শেষ না হতেই ওর এক হাত ধরে হ্যাসকা টানে নিজের দিকে টেনে নিল ইরফান। অন্য হাতে ছবির কোমর জড়িয়ে ক্রমাগত স্লাইড করতে শুরু করলো ওর গালের দিকটায়। সাধারণ? কে বলেছে তুমি সাধারণ? আরে তুমি জানো, আমার লাইফে আসা অর্ধেক মেয়েদের পটাতে আমার যতটুকু সময় ব্যয় হয়েছে তার পুরোটাই লেগে গিয়েছে শুধু তোমাকে এখান অবধি নিয়ে আসার জন্য। তবে এতে কিন্তু আমার কোনো দোষ নেই, যা হওয়ার তোমার জন্যই হয়েছে। তুমি যদি অন্য সবার মতো সহজে ধরা দিতে, ব্যাপারটা আফসোসে হয়ে যেত, টাকাও পেতে। কিন্তু না, তোমাকে কোনোভাবেই বাগে আনতে পারছিলাম না। আর তাই আজ এই নাটক ফাটক করে এখানে নিয়ে এসেছি তোমাকে। অবশ্য জোর জবরদস্তি করে কিছু পাওয়ার মজাটাই আলাদা। ইরফানের স্পর্শ বিষের মতো অনুভূত হচ্ছিল ছবির কাছে। যতই ছোটাছুটি করে ইরফানের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টায় রত হয়ে পড়ছিল সে, ঠিক ততটাই শক্তপোক্তভাবে ইরফান বেঁধে নিচ্ছিল তাকে। আচমকা ছবির খেয়াল পড়ল নিজের গালের উপর স্লাইড করতে থাকা ইরফানের হাতের দিকে। কিছু একটা ভেবে একটানে ইরফানের হাত নিয়ে কোনো কিছু বোঝে ওঠার আগেই নিজের সর্বশক্তি দিয়ে দাঁত বসিয়ে দিল কবজির কিছুটা উপর দিকে। ব্যথায় একেবারে চেঁচিয়ে ওঠে ছবিকে ছেড়ে নিজের হাত অন্য হাত দিয়ে চেপে ধরল ইরফান। সুযোগ বুঝে ছবি দ্রুতগামী পা বাড়ালো দরজার দিকে, কিন্তু দুর্ভাগ্যবশত হাত উঁচিয়ে সিটকিনিতে টান বসানোর আগে পেছন থেকে ওর চুলের মুঠি পেঁচিয়ে ধরল ইরফান। প্রায় সাথে সাথেই অনেকটা ছুঁড়ে ফেলার মতো বিছানার উপর ছবিকে ছিটকে ফেলে দিল ইরফান। এত বড় সাহস, তুই আমাকে কামড়ে দিয়েছিস? এর শাস্তি তো এখন দ্বিগুণ হিসেবে তুলবো আমি। ইরফান রহমানকে কামড়ানো? এখানে কে আসতে পারে এখন? ইরফানের ভাবনার ফাঁকে দরজায় টোকা পড়ার শব্দ গাঢ় থেকে আরও গাঢ় রূপ ধারণ করেছে। একসময় দরজা ভেঙে ফেলার উপক্রম হতে নিতেই অনিচ্ছা সত্ত্বেও দরজার দিকে এগিয়ে গেল ইরফান। নিস্তেজ হওয়া মনে আবারও এক ফালেই আশার আলো পেয়ে মুখ চকচক করে উঠল ছবির। তবু এবার আরও প্রগাঢ়ভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে তাকে। ধরফর করে বিছানা থেকে উঠে পড়ল ছবি। ইরফানের চোখ এড়িয়ে এতক্ষণ পর নজরে আসা ফল কাটা ছুরিটা ঝুড়ি থেকে নিজের হাতে তুলে নিল সে। আত্মরক্ষার জন্য দরকার পড়লে এবার প্রাণ নিয়ে নেবে। হাতের আঙ্গুলগুলো একবার থুতনিতে বলি কিছু একটা ভেবে নিল ইরফান। ওদিকে দরজায় করাঘাতের শব্দ বেরিয়ে চলেছে। না পারতেই অবশেষে সিটকিনি টেনে দরজা খুলে দিল সে। পকেটে দুহাত গুজে দরজার এক পাশের দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কাব্য। ঝটকার মাত্রা কাটিয়ে অনেকটাই আটকে আসার মতো করে আওয়াজ বেরিয়ে এলো ইরফানের মুখ থেকে। কাব্য, তুই পুরোটা বলার আগেই কাব্য বুট পরিহিত পা দিয়ে বেশ জোরে জোরে এক লাথি বসালো ওর বুকের দিকে।
ফলশ্রুতিতে অনেকটা দূরে ছিটকে গিয়ে পড়ল ইরফান। সাথে সাথে বুকের ব্যথা হ্রাসকরণে হাত দিয়ে বুক চেপে ধরে মৃদু আওয়াজ করে উঠল সে। দ্রুতগামী পা চালিয়ে ভেতরে এসে দাঁড়ালো কাব্য। এতক্ষণে কাব্যকে দেখে প্রাণ ফিরে পাওয়ার মতো অনুভূত হলো ছবির দিকে একবার আর চোখে তাকে ইরফানের দিকে এগিয়ে গেল কাব্য। নিচু হয়ে এক হাঁটু গেড়ে দিল ইরফানের বুকের উপর। একই জায়গায় পরপর দুবার আক্রমণে দরুণ ব্যথায় একেবারে কুকিয়ে উঠল ইরফান। কাব্য, তুই এসব কি করছিস? পাগল হয়ে গিয়েছিস? সাথে সাথেই দু হাতে ইরফানের কলার চেপে ওকে সামান্য উঁচিয়ে ধরল কাব্য। ভেবেছিলাম তোকে আরো সময় দেবো, কিন্তু তুই তোর জানোয়ারের থেকেও নিচে নামিয়ে ফেলেছিস নিজেকে। কাব্য, এর পরিণতি কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। প্রথমে তুই নিজের পরিণতি নিয়ে ভাব। পকেট থেকে ইনজেকশনে নেয় কিছু একটা বাইর করলো কাব্য। ইরফান কিছু বলতে নেওয়ার আগে সেটি সুচালো প্রান্ত মিশিয়ে দিল ওর মাংসপেশিতে। খানিক বাদে নিস্তেজ হয়ে মেঝেতে নিজের মাথায় এলিয়ে দিল ইরফান বেহুশ হতেই ওকে রেখে দাঁড়িয়ে পড়ল কাব্য। ছবির কান্না ভেজা মুখের দিকে তাকিয়ে একটা সাদা রুমাল ওর দিকে এগিয়ে দিল সে। থাকবেন না, নাও ইউ আর সেফ। বলেছিলাম তো, কাব্যরিয়ান থাকতে আপনার কিচ্ছু হবে না। সারা মুখে আশঙ্কিক পানির ঝাপটা এসে পড়ে ধ্যান ভাঙল ইরফানের। আগের থেকে তুলনামূলক বেশি ভয় চেহারায় মেখে কাব্যর দিকে তাকালো সে। ইরফানের এমন ভীতিকর মুখ দেখে এক প্রশস্ত হাসি খেলে গেল কাব্যর মুখমণ্ডলে। ভয় পাচ্ছিস ইরফান? কাব্য, এসব কি? এভাবে আমাকে বেঁধে রেখেছিস কেন? তোর মতো পশুকে তো বেঁধে রাখাই উচিত, না হলে কখন কার উপর ঝাঁপিয়ে পড়বি কে বলতে পারে। কাব্য, তোর কি হয়েছে? হঠাৎ করে আমার সাথে কি শুরু করেছিস তুই? বলবো, তার আগে তুই আমাকে এটা বল, আরবি কোথায়? আরবি? ইয়েস, আরবি রহমান। প্রথমবার নাম শুনলি বোধ হয়, অচেনা লাগছে। না, চিনব না কেন? কিন্তু ও কোথায় সেটা তুই আমাকে কেন জিজ্ঞেস করছিস? কারণ আমি খুব ভালো করেই জানি যে উনি কোথায়, সেটা একমাত্র তুই জানিস। আমি আমি কি করে জানবো? আর ও এভাবে লাপাত্তা হয়ে যাওয়াতে আমাদের দুজনেরই তো কতগুলো টাকার প্রজেক্ট লস হয়েছিল, তাই না? তাহলে আমি জানলে নিশ্চয়ই বলতাম তোকে। তাই? হ্যাঁ। তাহলে তুই বলতে চাইছিস যে তুই সত্যি জানিস না আরবি কোথায়? না, আমি আমি সত্যি জানি না, বিশ্বাস কর। বুঝলাম, কিন্তু তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন ইরফান? যদি তোর অজানাই থাকে তবে ভয় তো পাওয়ার কিছু নেই। সো চিল ম্যান। কই না তো, ভয় কেন পেতে যাব? কি বলতো ইরফান, ভয় তো সেই পায় যার মধ্যে পাপ থাকে, আর সেই পাপ তোর নিজের মধ্যেও আছে, বড্ড প্রকটভাবে আছে। কি বলতে চাইছিস তুই? আচ্ছা, তোকে একটা ইনফরমেশন দিই। আই থিঙ্ক তুই জানিস না যে আরবি রহমান যে ফ্ল্যাটে থাকতেন সেখানে তুই একদিন বাদে বাদে আসা যাওয়া করতি, সেটা আমারই দেয়া। কি? হ্যাঁ, ইনফ্যাক্ট যেদিন থেকে আরবি নিখোঁজ ঠিক সেদিন সকাল 10টায় আমার ফ্ল্যাটের দোরগোড়ায় তোর সাদা রঙের গাড়িটা পার্ক হয়। তারপর গাড়ি থেকে তুই নেমে বাইরে আসিস, কিছুক্ষণ বাদে আরবিও পৌঁছায় সেখানে, আর তারপর তোরা দুজনে গাড়িতে উঠে সাই করে চলে যাস। কি ঠিক বললাম তো? তুই কি করে জানলি? বোকা, ওই পুরো ফ্ল্যাটের চারপাশটা আমি সিসি ক্যামেরার আয়তাভুক্ত রেখেছিলাম, তোর মতো বোয়াল মাছ ধরার মোক্ষম জাল হিসেবে। এই দেখ, ঠিক ধরে ফেললাম। এবার তুই ভাব, এতক্ষণ ধরে যে জানি না করে মুখে ফেনা তুলে ফেলছিলি, সেটার কোনো মূল্য রইল? রইল না। সব প্রমাণ নিয়ে তবেই না প্রশ্ন তুলেছি আমি। নে, এবার ঝটপট বলে ফেল, কোথায় লুকিয়ে রেখেছিস ওনাকে? কাব্যর কথাই ইরফানের থেকেও বড্ড বেশি হতবাক হয়ে গিয়েছে ছবি। তার মানে কাব্যর জানা ছিল আগে থেকেই, এজন্যই এতটা নিশ্চিতভাবে বারবার ইরফানের কথাই বলতো যে ইরফান জানে আরবি কোথায়। ছবির ভাবনায় ছেদ ঘটল পূর্বের মতোই কাব্যর জোরালো আওয়াজে। অনেক সময় নষ্ট করেছিস ইরফান, আর আমার ধৈর্যের পরীক্ষা নিস না। ভালো ভালো বল, আরবি কোথায়? আমি জানি না, আমাকে ছেড়ে দে কাব্য। উত্তর দিবি, তারপর ভেবে দেখবো। ভালো হবে না বলে দিচ্ছি কাব্য। আমিও ইরফান রহমান, আমি কিন্তু তোকে দেখে নেব। তুই ভয় দেখাচ্ছিস আমাকে? ভেরি ফানি। আগে এখান থেকে ছাড়া তো বা, তারপরেরটা না পরে ভেবে দেখিস। দেখ, আমি তো বললাম আমি জানি না ওই মেয়ে কোথায়। তুই জানিস না, আরবির তোর সাথে বের হওয়ার পর থেকে ফ্ল্যাটে ফিরে না আসা, বরাবরের মতো নিখোঁজ হয়ে যাওয়া, আর তুই বলছিস তুই জানিস না। কি সুন্দরভাবে সবটা অস্বীকার করে যাচ্ছিস। এবার তো আমি পুরোপুরি নিশ্চিত যে তুই আরবিকে কোথাও রেখেছিস। এক মিনিট, তুই আবার খারাপ কিছু করিসনি তো ওর সাথে? আমি আমি কি করব? ওই দিন ও আমার সাথে বের হয়েছিল ঠিকই, কিন্তু ও তো ওখান থেকে চলে এসেছিল। আচ্ছা, এটাও তো হতে পারে ওর পরিবারের কাছে চলে গিয়েছে।
না, সেটা পারে না। তার কারণ উনি আরবির বড় বোন ছবি। আরবিকে খুঁজে পেতে আমার হেল্প নেওয়ার জন্য এসেছিলেন। এবার তুই বল, বোন যেহেতু এখানে, সেহেতু আরবি পরিবারের কাছে কিভাবে যাবে? শুধু শুধু এত কথা না বাড়িয়ে বলে দে আরবি কোথায়। আমি বললাম তো আমি জানি না, আর জানলেও বা তোকে বলার প্রয়োজন বোধ করছি না। জাস্ট একবার এখান থেকে বের হতে দে আমাকে। তোকে তো আমি বুঝছি, ভালো ভালো কথা শোনার মানুষ তুই নস।